বাংলাদেশে চলে এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। আর এই গত ৪ মাসে আওয়ামী লীগের সঙ্গে যে জুলুম অত্যাচার হয়েছে তারা সেটা কড়ায় গুন্ডায় সেটা প্রতিশোধ নিয়ে সবাইকে দাঁত ভাঙা জবাব তারা দিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেছি। তার আগে এই দলের দুঃসময় ২০০৬ থেকে একেবারে ৯ পর্যন্ত। আর যতটুকু সামর্থ্য সব দিয়ে আমি এই দলের জন্য কাজ করেছি। সুদীর্ঘ সময় আমার বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা এর বাইরে আসলে অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি। যখন আমি এমপি হলাম তখন থেকে আসলে আওয়ামী লীগের পদ পেতে হবে, পদবি পেতে হবে, মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, আবার এরকম চিন্তা আমাকে তাড়িত করেনি। ফলে আমি অনেক নিপাট, নির্ভেজাল, অপ্রিয়, নিষ্ঠুর সত্য কথাগুলো বলেছি, যেগুলো দলের অনেকে মনে করেছিলেন যে এগুলো দলের জন্য ক্ষতিকর। কিন্তু দেখুন আজকের এই প্রেক্ষাপটে চিন্তা করুন যে আমার মতো যদি ১০ জন লোক আওয়ামী লীগ অ্যাবজর্ব করতে পারতো ২০০৯ থেকে ২০১৪ সন পর্যন্ত, বিশ্বাস করেন এখানে মোহাম্মদে আরাফাতের মতো মানুষ তৈরি হতো না, সালমান এফ রহমানের মতো মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতেই পারতো না, আনিসুল হক সাহেবের মতো মানুষ মন্ত্রী হতে পারতো না। পার্লামেন্টে আমরা কয়েকজন এভাবে ঘোরাফেরা করতাম। মানে ওই সময়টাতে ১২-১৩ সনে এই যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে, তাদেরকে দেখলে এখন আওয়ামী লীগের লোকজনকে মারতে ইচ্ছা করে, এই সমস্ত মানুষ মানে গণভবনে বলেন, বঙ্গভবনে বলেন, সরকারের বলেন, এদের কোনো নামগন্ধই ছিল না। এদের সব অভ্যুত্থান হয়েছে ২০১৩ সনের পরে বা ১৪ সনের পরে। অলিগার শ্রেণীটা, এস আলমদের সৃষ্টি ২০১২ সালে হয়নি, আব্দুল সোবহান গোলাপদের সৃষ্টি ওই সময় হয়নি। এরা খুবই মিনমিনে অবস্থায় তখন ছিলেন আর কি। এমনকি ২০১২ সালে শামীম ওসমানদেরও সৃষ্টি হয়নি। এরকম তারুণ্য এমন একটা জিনিস, তারুণ্যকে সবাই ভয় পায়। এই যে এখন যখন তরুণদেরকে আমরা ভয় পাচ্ছি, তদ্রুপ ২০০৯ সনের যে নির্বাচন হলো বা ২০০৮ সনে 9th পার্লামেন্টে, সেখানে তারুণের একটা জয় জয়কার ছিল। পলক দুর্নীতি শিখিনি, নজরুল ইসলাম বাবুর সম্পর্কে তখনও অভিযোগ আসেনি, ইকবালুর রহিম সংসার চালানোর জন্য তাকে চিন্তা করতে হতো তার সংসার কিভাবে চলবে। তো এরকম একটা অনেস্টি ছিল। জায়গাতে অ্যাবজর্ব করতে না পারার কারণে কি হলো, আপনার আওয়ামী লীগের মধ্যে ঘুণ ধরে গেল। আবার একই ভাবে আমি ২০১৮ থেকে বিএনপিতে আছি। আমি বিএনপির একটা ব্যাক ফুটেজে ছিল, পজিটিভ দিকগুলো বলেছি, এবং এখনো যেহেতু বিএনপি আমি ছেড়ে যাইনি, তো কাজে বিএনপি দলটি ভালো করুক একেবারে সেই গত ৪ মাস ধরে ঠিক সেইভাবে কথা বলছি। যেভাবে আমি আওয়ামী লীগে যখন ছিলাম এমপি তখন যেভাবে কথা বলতাম এখন ঠিক সেভাবে কথা বলছি। বিএনপি এটা কিভাবে গ্রহণ করলো বা না করলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এর কারণ হলো আমি আওয়ামী লীগ থেকে কিছু আশা করিনি। যে দলের সঙ্গে আমার আত্মিকতা রয়েছে, যে দল আমাকে এমপি বানিয়েছে, তাদের কাছেই আমি কোনো চাওয়া পাওয়া ছিল না। তো বিএনপির কাছে আমি কি চাইবো, আমি আমার মতো করে বলে যাচ্ছি। আবার এই সময়টিতে এখন আওয়ামী লীগকে যদি আমি তেল মারি বা অন্য সবার মতো যদি একটা কল্পনাপ্রসূত জিনিস তৈরি করি, শুনতে আপনাদের খুব ভালো লাগবে। আমার কিছু ভিডিওতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইন্সপায়ার্ড হয়েছেন, তখন করে বলেছেন যে ভাই এই বিপদের দিনে আপনি বলছেন আপনার প্রতি জুলুম করা হয়েছে, আপনি বিএনপিতে আছেন, তারপর আমাদের এই বিষয়গুলো বলছেন, উই আর গ্রেটফুল, এই কথাগুলো অনেকে বলছেন। তো তারা হয়তো আবেগপ্রবণ, আমি তাদের অনেকের মধ্যে দেখেছি তারা প্রায় সবাই প্রতিদিন স্বপ্ন দেখেন তাতে যে সকালবেলা উঠে দেখবে যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন। এটি আমার দৃষ্টিতে বলতে গেলে একেবারে অসম্ভব, একেবারে অসম্ভব তার বয়সের কারণে। ২ নম্বর হলো যে তিনি যেভাবে গিয়েছেন এটাকে সবাই বলছে যে তিনি পালিয়ে গেছেন, এটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে পালানো অবস্থা থেকে কোনো রাজনীতিবিদ ফিরে এসে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন এটার সিঙ্গেল নজির জানা নেই। কাজেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গেছেন, যদি ভারতে না গিয়ে ভুটানে যেতেন, ভারত বাংলাদেশের লোকের কাছে খুবই ঘৃণিত, নিন্দিত, শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত। তিনি সেখানে গিয়েছেন। প্রথমত তিনি পালিয়েছেন বা পালানোর বদনামের ভাগিদার হয়েছেন। দ্বিতীয়ত তিনি এমন একটি দেশে গেছেন যে দেশের কথা শুনলে বাংলাদেশের সব মানুষ দরকার হলে কবর থেকে বের হয়ে এসে অস্ত্র হাতে নেবে। ফলে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এসে বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, এই দেশের 18 কোটি মানুষের প্রায় সবাই, এমনকি আওয়ামী লীগের লোকও অস্ত্র, ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। ভারতের সহযোগিতা নিয়ে সরাসরি শেখ হাসিনা ফিরে আসাটা অসম্ভব। এই গেল একটা।
সেকেন্ড থিং হলো, তিনি ভারত যদি তাকে প্রত্যার্পণ করেন, বিচারের মুখোমুখি হন, ২ বছর ৩ বছর এইভাবে চলে, তার যে বয়স এখন প্রায় ৮০ বছর, তার ওই হাত পা বাঁকা হয়ে যাবে। বেগম খালেদা জিয়া এখন যেভাবে অসুস্থ, তার চেয়ে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। বাংলাদেশে চলে এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। আর এই গত ৪ মাসে আওয়ামী লীগের সঙ্গে যে জুলুম অত্যাচার হয়েছে, তারা সেটা কড়ায় গুন্ডায় সেটা প্রতিশোধ নিয়ে সবাইকে দাঁত ভাঙা জবাব তারা দিয়ে দিয়েছে। স্বপ্ন বা কল্পনা, ইলিউশন, এটার মধ্যে আওয়ামী লীগের প্রায় সব মানুষ, হাতে গোনা কিছু মানুষ আছেন যারা আওয়ামী লীগ জমানাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শেখ হাসিনার দ্বারা, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা চাচ্ছেন যে যা হয়েছে ভালো হয়েছে, শেখ হাসিনা না না আসলেই ভালো, আওয়ামী লীগ মুসলিম লীগের মতো পতন হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আর সাধারণ যারা মানুষ আছেন তারা এই বিশৃঙ্খলার কারণে, রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে পুরো রাজনীতির উপরই তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন এবং তারা মনে প্রাণে চাচ্ছেন যে একটা অরাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে এই দেশটাকে চালাক। অনেক যারা সাধারণ মানুষ তারা মনে প্রাণে চাচ্ছেন যে একটা সুসংবদ্ধ শক্তি দেশটিকে সুন্দরভাবে চালাক, কোনো শাসক, পোলাপানের শাসক, অর্বাচীনের শাসন যেন না চলে। এরকম একটা ক্রিটিক্যাল যে অবস্থা, সেই অবস্থাতে যারা কল্পনা করছেন যে শেখ হাসিনাকে নিয়ে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন, এখানে তার প্রতি শ্রদ্ধা রাখুন, ভালোবাসা রাখুন, সঙ্গে সঙ্গে আপনারা বিকল্প চিন্তা করুন, জয়কে নিয়ে চিন্তা করুন। শেখ পরিবারের বাইরে যদি কাউকে নিয়ে চিন্তা করেন বা পরিবারের মধ্যে অন্য কাউকে নিয়ে চিন্তা করুন, কিন্তু এই চিন্তাটা কনক্রিট যদি রাখেন, বিএনপি বহু বছর শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করেছে, এমনকি 2018 সন পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করেছে, তারা তারেক রহমানকে চিন্তাই করেনি, এবং দ্যাট ওয়াজ এ গ্রেটেস্ট মিস্টেক। ফলে তারেক রহমানের নেতৃত্ব গড়ে ওঠেনি। তারেক রহমানকে যদি 2014 সন থেকে প্রমোট করা হতো, তাহলে তিনি আজকের বিষয়ে আরো বেশি সিদ্ধান্ত নিতে পারতেন। তো যেহেতু আওয়ামী লীগ এখন একটা বিএনপির মতো অবস্থায় পড়েছে, তাকে সিদ্ধান্ত নিতে হবে হু ইজ লিডার, রবীন্দ্র নানক, বাহাউদ্দিন নাছিম, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, মোহাম্মদ আরাফাত, নাকি খালেদ মাহমুদ চৌধুরী, নাকি অন্য কেউ। আগে তো নেতা ঠিক করতে হবে, এবং এটা তো আওয়ামী লীগের শেখানোর কথা। বিএনপি কে তারা বারবার প্রশ্ন করতো, আচ্ছা ঠিক আছে বিএনপি ক্ষমতা আসবে, প্রধানমন্ত্রী কি হবে একটু বলেন তো। বিএনপি বলতে পারেনি, কেউ বলতে পারেনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, কেউ বলতে পারেনি তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। একমাত্র আমি বান্দা, আমি বলেছিলাম তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে। আর তারেক রহমান সাহেব যদি বলেন আমি নিজে প্রধানমন্ত্রী হব, কোনো অসুবিধা নেই। বিএনপিতে আমার মতো 1000 লোক আছে যারা প্রধানমন্ত্রী হতে পারেন, এবং প্রধানমন্ত্রী হলে তারা শেখ হাসিনার চেয়ে ভালো দেশ চালাবেন, এরকম যোগ্যতা সম্পন্ন 1000 লোক বিএনপিতে আছে। আওয়ামী লীগও এখন বলতে পারে যে শেখ হাসিনার পরিবর্তে 5000 লোক আছে আওয়ামী লীগে, যারা দলের সভাপতি হতে পারে, শেখ হাসিনার চেয়ে ভালোভাবে দল চালাতে পারে, এবং শেখ হাসিনার চেয়ে ভালো প্রধানমন্ত্রী হতে পারে। যতক্ষণ না পর্যন্ত বলতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত রাজনীতি হবে না। এই গেল আরেকটি বিষয়। এখন আওয়ামী লীগ যে বিপদের মধ্যে পড়েছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোটা কিন্তু এত সহজ নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।